প্রভু সবার প্রথম বলুন কেমন আছেন? ব্যাস ভালো আছি, একদম খুব ঠিকঠাক ভালো আছেন? আছি, খুব ভালো আছি। একদম। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার পুরো নামটা যদি একবার বলে দেন। বিদ্যুৎ কুমার সান্যাল। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরো নাম। আচ্ছা, আপনি মানে সবার প্রথম এই গৌড়ীয় মঠের সঙ্গে আলাপ পরিচয় কোথা থেকে হয়? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে। এর আগের ভিডিওতে আমরা জেনেছি কৃষ্ণনগর হচ্ছে ওখানে আপনার বাড়ি। হ্যাঁ। এবং ওখানেই আপনার পড়াশোনা বেড়ে ওঠা। হ্যাঁ এবং তারপরেই ওখান থেকেই মঠের সংস্পর্শে আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ এবং আপনি মঠের ওই সংস্পর্শে যখন আসেন তখন মানে কি আপনার নিজের মন থেকেই ভালো লাগতো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, না ভালো, সবসময় পড়ে থাকতাম সেখানে। আচ্ছা। হ্যাঁ, আমার এমনি কোনো বন্ধুবান্ধব সাধারণত ছিল না। ওই মহারাজের সাথেই গল্প টল্প করতাম, ঠাকুরের নাম করতাম। আচ্ছা। তখন আমি দীক্ষা নিইনি, অ্যাকচুয়ালি হরির নাম নিয়েছি। হরির নামটা আমি পরে নিয়েছি। আচ্ছা। ওনার কাছ থেকে এমনি একটা দেহ শুদ্ধ করবার জন্য উনি আমাকে ওই দিল্লি যাওয়ার সময় আমি দিল্লি চলে গিয়েছিলাম চাকরির সন্ধানে। তখন তিনি একটা দিয়েছিলেন। পরে আমি হরির নাম দিয়েছি। আমাদের দীক্ষা যে গৌড়ীয় মঠের যে প্রসেসটা সেটা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ কঠিন সেটা। এর আগের ভিডিওতে বলেছিলাম অনেকজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে গৌড়ীয় মঠ থেকে যদি কেউ দীক্ষা নিতে চান সেটা কিভাবে নিতে হয়? আমি যদ্দূর জানি আর কি। হ্যাঁ, দীক্ষা তো এমনি হয় না। দীক্ষা নিতে গেলে পেঁয়াজ রসুন যত রকম খাদ্য আছে, তামসিক তামসিক ভোজনগুলো ওগুলো তো এটা করে না। এটা নিরামিষ ভোজি। তারপরে সমস্ত কিছু একাদশী করতে হয়। তারপরে অনেক রকম ব্রত আছে, ব্রতগুলো করতে হয়। হ্যাঁ, তারপরে দীক্ষা নিলে পরে অন্যের হাতে খাওয়া যাবে না, নিজে। হ্যাঁ, এইসব আছে অনেক। নিজে রান্না করে খেতে হবে। হ্যাঁ, আর তোমার মিসেস যদি দীক্ষিত হয় তাহলে ওর হাতে খেতে পারবে। এইরকম আর কি। তা ঠাকুরকে ভোগ দেওয়া দীক্ষা ছাড়া দিতে পারে না। হ্যাঁ, এরকম যাদের দীক্ষা হয়েছে তারাই ভোগ দেবে ঠাকুরকে। রেস্ট্রিকশন প্রচুর আছে। তো আমি তো সেই রেস্ট্রিকশনটা জানি, কারণ আমার কর্মজীবনে আমি পেয়েছি গুরু মহারাজকে। আমি ওই হরির নামটা আমাকে দিয়েছেন। বলেছে ওই হরিনাম চ্যান্টিং করলেই সমস্ত কিছু তুমি অনুভব করতে পারবে। যে আপনার জন্মসূত্রে আপনি কৃষ্ণনগর ছিলেন, তারপর কর্মসূত্রে আপনি দিল্লিতে আসি। আপনি সরকারি জবের মধ্যে ছিলেন এবং দিল্লিতে গিয়ে সেখানে আবার গৌড়ীয় মঠের সংস্পর্শে আপনি আসেন। এবং সেখানেই এই গুরুদেবের সঙ্গে আপনার আলাপ পরিচয় হয়। হ্যাঁ, এই গুরুদেবের সাথে আমার পরিচয় ঘটে। উনি ছিলেন দিল্লিতে? না, উনি বাগবাজারে ছিলেন, কিন্তু দিল্লিতে আসতেন। দিল্লিতে, তারপরে রাধাকুণ্ডে, তারপরে ইয়েতে বৃন্দাবনে, রাধাকুণ্ড মানে বৃন্দাবনে মানে তো ঘুরতেন প্রতি ইয়েতে। মানে যত মঠ আছে যেতেন। বিদেশেও গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বিদেশেও আমাদের মঠ আছে, সেখানেও গেছেন তিনি। হ্যাঁ, এইসব অনেক দিন, বেশ কয়েক বছর ভালো সংস্পর্শ ছিল ওনার সাথে। একদম ঠিক। এবং আপনি বলেছিলেন যে আপনি ছুটির দিনে মঠে চলে যেতেন, মঠের যে হিসাব নিকাশের কিছু কাজ তাতেও আপনি হেল্প করতেন। হ্যাঁ, হেল্প করতাম। আর আমি পুরো মঠের যে অ্যাকাউন্টটা, কে পয়সা দিচ্ছে, কত খরচা হচ্ছে, সেটা একটা ব্যালেন্স শিট আমি তৈরি করতাম। করে বাগবাজারে 3 মাসের ব্যালেন্স শিটটা একসাথে পাঠাতে হতো। সেটা মহারাজ পারতেন না বলতে সময় পেতেন না, ভজন করবে না, ওইসব করবে। একজনাকে রেখেছিল, আমাকে বললো একজনাকে রেখেছিলাম, ও মনোপুত হচ্ছে না, বিদ্যুৎ প্রভু তুমি যদি করো ওটা। হ্যাঁ, বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই আর কি, প্রেম প্রীতি ভালোবাসা এইভাবেই হয়, গিভ অ্যান্ড টেক করি। তখন আমার উপর ভরসা করেন, আমিও ওনার উপর ভরসা করি, তবেই তো জিনিসটা একদিন তো জান না। হ্যাঁ, না, এটা ওনার সাথে ভরসা মানেই ঠাকুরের প্রতি ভরসা। হ্যাঁ, ওটা মানে পূর্বজন্মের প্রারব্ধ, এটা না হলে হয় না। ঈশ্বরকে দর্শন, ঈশ্বরের সাথে কাছাকাছি থাকা সবার ভাগ্যে হয় না। অনেক জন্মের তপস্যার ফলে ভালো জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, একেবারে ফট করে কিছু হলাম, এটা যদি হয় তাই পূর্বজন্মের স্বীকৃতি আছে। এটা তো স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। যত তুমি হরির নাম করবে তত তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। হ্যাঁ, ওটা স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা গীতাতেও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হরি বৈষ্ণবদের সাথে বসবাস করলে অনেক কিছু ভালো হয়।
একদম। খারাপ হয় না। একদম। আপনার যারা গুরুদেবের নাম? গুরুদেবের নাম হলো ভক্তি শহীদ পরিব্রাজক গোস্বামী মহারাজ। আচ্ছা। হ্যাঁ, তিনি এখন যে গুরুদেব আছেন সন্ন্যাসী মহারাজ আছেন, তার আগে উনি ছিলেন। হ্যাঁ, তো অনেক ঘটনা আছে। আমি অ্যাকচুয়ালি যখন কৃষ্ণনগরে মন্দিরে যেতাম, তখন এক মহারাজ ছিলেন, গুরু মহারাজ, ইনাদের পরম্পরায়। ওনার নাম ছিল ঔরলবী মহারাজ। তো প্রথম যখন ঔরলবী মহারাজকে দেখলাম, 6.5 ফুট খানিক লম্বা, ফর্সা, সুন্দর চেহারা। তখন কুঞ্জকুটির মানে কৃষ্ণনগরের যে মন্দিরটা, সেটা অতটা ভালো ছিল না। এখন তো মন্দিরটা বিরাট বড় হচ্ছে। তখন একটা ছোট ঘরের মধ্যে রাস্তার ধারেই এক ঘরটা ছিল, যেখানে 3টে মূর্তি ছিল। সেইখানে আমার এসছে। একটা ইচ্ছা আছে, যেহেতু কৃষ্ণনগর হচ্ছে আপনার জন্মস্থান এবং ওখান থেকেই আপনার গৌড়ীয় মঠের আলাপ পরিচয়, আমরা কোনো একটা ভিডিও কৃষ্ণনগর। হ্যাঁ, তারপরে উনি এসছেন। হ্যাঁ, আমি তো নতুন না, আমি তো দেখিনি ওনাকে। উনি এসছেন সেই ভিড়ের মধ্যে। আমি আমার একটা পাশের বাড়ির ছেলে ছিল, দুজনে খুব যেতাম ওই মন্দিরে। গিয়ে আমি ওনাকে মানে মানে ভিড়ের মধ্যে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ভগবান দেখেছেন? ভগবান কোথায় দেখলে পাওয়া যায়? উনি আমাকে বলেছিলেন, ভক্তের মাঝে ভগবান। হ্যাঁ, অসাধারণ মহারাজ ছিলেন। ওনার একটা কথা আমি বলি, ওনার যে ইয়ে ছিল, কি বলে ওর নাম, দেখভাল করতো ওনাকে, যে সহসঙ্গী বলে না, যেমন পরিচর্যা করে, হেল্পার যে ছিল, কিংবা তাকে উঠানো বসানো করতেন, তিনি মাধব মহারাজ করতেন। এই গুরু মহারাজ একদিন, ঔরলবী মহারাজ তার নাম, গদ্রুমে মানে তোমার ঘাটের এদিকটা একটা মন্দির আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মঠ। হ্যাঁ, এই মঠের মধ্যে তিনি ছিলেন। সেদিনকে খুব বৃষ্টি বাদল হচ্ছিল। তখন ঔরলবী মহারাজ বললেন সব শিষ্যদের যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন ভক্তদের সাথে একটুখানি আমি কথা বলি। হ্যাঁ, আমি তো অনেক সবসময় তো তোমরা ভিক্ষে টেকায় যাও, কথা বলি। তো কথা বলতে সন্ধে হয়ে গেছে, আরতি হবে, আরতির পরে ওইরকম কথাবার্তা, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তারপরে বলতে বলতে যে পূজারি ছিল, পূজারিটা তাড়াতাড়ি দরজা ফরজা বন্ধ করে, মানে মন্দিরের দরজা বন্ধ করে তাড়াতাড়ি এসে গুরুদেবের কাছে বসেছেন। তখনই আর কি গুরুদেবের পেছনে একটা মশা এসে বসে। তো উনি একটা মশা এরম করে ধরে উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়ার পরে ইয়েকে বললেন, পুরোহিতকে বললেন, তুমি যাও, গিয়ে দরজা খুলে দেখো, তুমি কৃষ্ণের গায়ে যে মশারি লাগানো হয়, ওটা লাগানো হয়নি। ও ফট করে চলে গেল ওখানে। যাবার পরে ও আবার সে দেখলো স্থায়ী। কিন্তু উনি গর্বিত হতেন না। এই কথাগুলো আমি শুনেছি ওনার মাধব মহারাজের কাছ থেকে, অনেক গল্প। এমনি কুঞ্জকুটির যে 3টে মূর্তি আছে, সেটা অসাধারণ, তার মানে অলৌকিক, মানে বড় প্রতাপ আছে তার। যেমন এই 2018-19 সালে আমি মন্দিরে এসেছিলাম। মন্দিরে একাদশী করব মন্দিরে, তখন আমার মিসেস, না, এটা হলো কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগর মঠ। আমি এসে আমি সেদিনকে একাদশী ছিল। একাদশীতে আমি ফল মূল সমস্ত, কতজনা আছে আমাদের বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবদের কজনা আছে, সমস্ত ফল মূল রাধারানীর জন্য তোমার পদ্মফুল দিয়ে ফুল টুল কিনে নিয়ে এসে পুজোটা করা হলো। তা একাদশীর দিন ছিল। আমি দুপুরবেলায় অনুকল্প খেলাম। সেখানে যে হয়, মানে খাবার দাবার হয় আর কি দুপুরবেলায়, সেদিনকে তো আর অন্ন খাওয়া হয় না। তো আমি সেদিনকেও ওখানে খেলাম। দুধ আনা হয়েছে, দুধ সবাইকে দেওয়া হলো, পরিবেশন করা হলো। তারপরে সন্ধেবেলায় আমি আবার এসেছি। সেদিনকে তো মানে সন্ধেবেলা যে প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে দেখি সেখানে আর দুধ নেই।
তো আমি বললাম, আমি তখন একটুখানি রেগে গেলাম, বলে কী রে, আমি এত কিলো দুধ নিয়ে আসলাম, আর সেই দুধগুলো তুমি ঠাকুরের জন্য সন্ধ্যের ভোগটা হলো না, ঠাকুরের কপালে জুটলো না, কেউ সেই দুধগুলো গেল কোথায়? এখন কি হয়েছে আমি জানি না। তারপরে খুব রাগারাগি করলাম, করে আমি সেদিনকে ওইভাবে প্রসাদ পেয়ে চলে আসলাম বাড়ি আসার পরে আমি মিসেস তখন আমার ইয়েতে ছিল, কি বললেন না, নবদ্বীপে ছিল শ্বশুরবাড়িতে। তারপরে আমরা চলে গেলাম দিল্লিতে। যাওয়ার পরে এই যে মহারাজ যে এখনও আছেন, নারায়ণ মহারাজ আছেন, নারায়ণ মহারাজ আমাকে ফোন করে বলছে, বিদ্যুৎ প্রভু আপনি চলে যাবার পর একজনা গাভী তার বাচ্চা নিয়ে একজনা গরু দান করে গেছে দুধের জন্য। হ্যাঁ, তাই বললাম আচ্ছা। হ্যাঁ, প্রথমে গরুটার দূর থেকে আমরা সমস্ত কাগজপত্র, তখন তো গরু চুরি চামারির জন্য তো খুব হয়, করে লিখে টিকে আমরা গাভীটাকে নিয়ে এসছি। আমাকে দেখালো ফটোতে। তো বলছি ভগবান কৃষ্ণ তার নিজের জিনিস যেটা পূরণ করতে হয় তিনি পূরণ করে নেন। হ্যাঁ, তো এই ঘটনাটা সারা জীবন মনে থাকে। হ্যাঁ, এইরকম অনেক ঘটনা আছে, সে মানে চিন্তা করা যায় না। হ্যাঁ, আজকে সোমবার, আজকে একটা সুন্দর একটা সত্যি ঘটনা বলি। হ্যাঁ, শিবের বার আমরা কয়েকজন মিলে এই ইয়েতে এসেছি। হ্যাঁ, বইটা লেখা আছে, প্রতিটি ঘটনা লেখা আছে। হ্যাঁ, আমি আসি কাশী বিশ্বনাথ ধরে দিল্লি থেকে ইয়েতে আসি, কি বললেন না, বেনারসে আসি। বেনারস থেকে আমরা আসি ইয়েতে, আমাদের যে থাকার জায়গা করে দিয়েছিল ওটা একটা ইয়ে করে দিয়েছিল, একটা গেস্ট হাউস করেছিল। হ্যাঁ, সেই গেস্ট হাউসে আমরা আছি 18 কিলোমিটার দূর ইয়ের থেকে, কী বললেন নাম, বেনারস থেকে। বেনারসে একটা প্রোগ্রাম ছিল, সোনিয়া ম্যাডামের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা এসেছি। আসার পরে আমরা আছি গেস্ট হাউসের নামটা ভুলে গেলাম কোথায়। হ্যাঁ, তো আছি। তো যেদিনকে প্রোগ্রাম হবে তার আগের দিন থেকেই সমস্ত জিনিসপত্র, আমি টেকনিক্যাল অফিসে ছিলাম, তো সমস্ত কিছু চেক করতে হয়। তো অনেক কিছু শাড়ি ম্যাডামকে দেওয়ার জন্য, মানে গিফট দেওয়ার জন্য বড় বড় কংগ্রেসের লোকরা নিয়ে এসছে। তো আমার কাজ হলো ওই শাড়িগুলো চেক করা, ওখানে কোনো কিছু না থাকে গণ্ডগোলের জিনিস। তো আমি প্রতিটা জিনিস চেক করতে যে চেক করাচ্ছিল তার নাম হলো নেপোলিয়ান চ্যাটার্জি। বলে, বাহ, আপনি বাঙালি নাকি? বলে, হ্যাঁ বাঙালি। বললো, বাহ, আপনি কী করেন? বলে, আমি এই কংগ্রেসের একটা পদে ছিল। বললাম, ঠিক আছে, খুব ভালো করে করতে আমি চেক করলাম। চেক করার পরে আমি বললাম, আমার তো বলে, আপনি দেখেছেন, বিশ্বনাথ দর্শন করেছেন? বলে, না, আমি তো করিনি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আপনাকে কালকে দর্শন করিয়ে দেবো। আমাকে বললো, আপনি ফোন নম্বরটা রাখুন। তো ফোন নম্বর রেখে দিয়েছি, বলে ঠিক আছে, দর্শন হবে। তো এই করার পরে চলে যাবার পর সেদিনকে হলো, সোনিয়া ম্যাডামের প্রোগ্রাম হওয়ার পরেই তারপরে আমাদের কাছে যে টেলিফোন ছিল সেই টেলিফোনের ইয়েগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছে। আমাদের শুধু একটা গাড়ি দেওয়া হয়েছে, যে রাত্রিবেলায় ওই বিশ্বনাথ এক্সপ্রেসে আমাদের দিল্লি যেতে হবে। আমরা কয়েকজন বসে আছি, পরের দিন মানে বিকেলবেলা হয়েছে, তারপরে রাত্রি হলো, তারপরে সকালবেলা আমাদের দেখি কোনো কানেকশান নেই। তো আমি বললাম, আর কি হবে? আমি সবাইকে বললাম, দেখ, আমাদের গাড়ি আসছে, একজন আমাদের বাঙালি চেনাশোনা আছে, তো ও নিয়ে যাবে, আমাদের বিশ্বনাথ দর্শন করাতে নিয়ে যাবে। 8 জনখানিক ছিলাম। তাহলে ঠিক আছে, বিদ্যুৎ প্রভু, খুব ভালো কথা, আমরা দেখে আসবো। কয়েকজনা তো শীতের সময় ছিল, ফেব্রুয়ারি মাসের সময়, তখন ওই ইয়েতে গেল, কি বলে ওর নাম, কেউ বিশ্রাম করতে চলে গেল, রাত্রিবেলা আবার চলে যেতে হবে। তখন টেলিফোনের নাম্বারটা তো আমি ছিঁড়ে ফেলেছি। তখন ছেলেগুলো বলল, একেবারে এই কথাটা বলেছে, বলে, বিদ্যুৎ প্রভু,
ভগবান যদি বিশ্বনাথ যদি তোমাকে দর্শন করতে হয়, সে নিজে এসে দর্শন দিয়ে যায়। আর তোমার গাড়ি টাড়ি কিচ্ছু আসবে না, সব গেছে। হ্যাঁ, প্রোটোকলে থাকে তো এগুলো, তখন যতক্ষণ টাইম থাকে ততক্ষণ ওরা এসটিডি দেয়, অমুক দেয়, তমুক দেয়, সব কেটে গেছে। শুধু রাত্রিবেলায় আমাদের ওই স্টেশনে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আর কী করা যাবে। তবু আমার বিশ্বাস ছিল যে ও আসবে। আমি তখন চান্টিং করছিলাম, চান্টিং করতে করতে সবাই শুতে চলে গেছে। দেখি নেপোলিয়ান চ্যাটার্জি সে একটা স্কুটি নিয়ে এসছে। বলে, আরে স্যার, আপনি তো কোথায় আছেন আমি জানি না, আপনি আমাকে ফোনও করলেন না। আরে ফোন করবো কোথায়, আমি ফোন তো নেই আমার কাছে। হ্যাঁ, ফোন করলেন না। বলতে বলতে সে বলে, চলুন আপনাকে দর্শন করে। তুমি বললেই বিশ্বাস করবে না, আমি যে শার্ট প্যান্ট পরেছিলাম সেটা পরে আমি কাশী বিশ্বনাথকে দর্শন করে আসলাম। দর্শন করলাম একেবারে সামনাসামনি। সে পুরোহিত আমাকে ইয়ে করলো, হ্যাঁ, তারপরে মালা টালা পরিয়ে তারপরে ও আমাকে কি করলো, যেখানে ওই বেনারসের শাড়ি বোনা হয় সেখানে নিয়ে গেল, সস্তায় একটা শাড়ি গিফট করলো, করে তারপরে আমি চলে আসলাম। তবে কাশী বিশ্বনাথ এই যে দর্শনটা, এটা আমি কোনোদিন ভাবিনি এইভাবে হবে, কিন্তু ভগবানের লীলা, সে চায়, সে চাইলে আর কী করা আছে। এই হলো ব্যাপার। অনেক ঘটনা আছে এরকম, প্রচুর ঘটনা। আরেকবারও এরকম হয়েছিল যে বিশ্বনাথ দর্শন করব, একেবারে হাওড়া থেকে এসেছি, এসে মুঘলসরাইতে নেমেছি, বউ নিয়ে 2 বাচ্চা নিয়ে দর্শন করে আসি, চলো, এরকম মতো তো হয় না। সেই গেলাম, যাওয়ার পরে এমন একটা রাত্রিবেলায় গিয়েছি আমরা, রাত্রিবেলায় ওই মুঘলসরাই থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা গিয়েছি একটা হোটেলে, তার নাম বিশ্বনাথ হোটেল। বিশ্বনাথ হোটেলটা কাশী বিশ্বনাথের যে মন্দিরটা আছে সেইখানে। ওখানে 2 দিন থাকলাম। ওখানে টিকিট কাটতে হয় দর্শন, সকালবেলার যে আরতিটা দর্শন করার জন্য, মঙ্গল আরতির জন্য সকালবেলায় যেটা ইয়ে হয়, টিকিট কাটা হয়। তো আমাদের যে ম্যানেজার ছিল, বিশ্বনাথ হোটেলের ম্যানেজার ছিল, সে বলেনি। সে না বলার পরে আমরা তো বেশি দিন থাকবো না, তারপরের দিন চলে যাব। তা আমরা ভোরবেলায় আমরা 3 জনা হঠাৎ করে উঠেছি, বলে চলো এবার দর্শন করে আসি। তা আমি দর্শন করতে করতে এসেছি, নিচে এসে আবার ম্যানেজারটা বলছে, তো আপনার টিকিট কাটেন, টিকিট কাটতে হতে হবে, তাহলে আর 2 দিন থেকে যান এখানে। বলে না না, আজকেই যাব। সেদিনকে গেলাম, গিয়ে তুমি বললে বিশ্বাস করবে না, যাওয়ার সাথে সাথে আমার একটা ওখানে ফুল টুল করা ছিল, ফুল টুল মালা টালা একটা ঝুড়ি টুড়ি দিয়ে দিল, বলে আপনি এসে পয়সা দেবেন পরে। বলে পয়সা দেওয়ার পরে দেখি সামনে দেখি পুলিশের 4টে পুলিশের গার্ড। বলে গার্ড, আমি বললাম চলো তুমি আমার সাথে, দেখি কি হয়। মিসেসকে আর 2 বাচ্চাকে নিয়ে গেলাম। তো পুলিশকে বললাম, ভাই দেখ, আমি তো এসপিজির লোক, তুমি এসেছিলাম এখানে, তুমি বললে বিশ্বাস করুন, আমি তো একটা মিথ্যা কথা বলে এসেছিলাম এখানে, হ্যাঁ, কিন্তু কোনো প্রোগ্রামে এসেছিলাম সেটা তো বলিনি। আমি বললাম এসেছি এখানে একটু দর্শন করবো। একেবারে ছেড়ে দিল আমাদের, দিয়ে আমরা 3 জনা দর্শন করলাম। করার পর ঝুড়িটা নিয়ে এসে ওকে মালা পয়সা দিতে হবে তো, আচ্ছা, ঠান্ডার সময় তো মালার পাশে তো 84 রুপিস হয়েছে। আমি পকেটের মধ্যে হাত দিয়ে দেখি, এইদিকে হাত দেখি, আমি তো জানি না তো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মুখ টুক না ধুয়ে 3 জনাই চলে এসেছি। তারপরে দেখি পকেটের মধ্যে ওই ঠিক 84 রুপিসই ছিল আমার। আমি ওকে দিলাম, দিয়ে আস্তে আস্তে, মানে দিস ইজ মানে মিরাকেলস, এগুলো বিশ্বাসের যোগ্য নয়। যদি না দিতে পারতাম আমি পয়সাটা ওকে, ও হয়তো আমাকে ছেড়ে দিত, কিন্তু আমার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যেত, আবার আসতে হতো, মানে বেশ দূর, মানে ওখান থেকে বিশ্বনাথ হোটেল থেকে ওই মন্দিরে যাওয়ার পথ হলো বেশ দূর। তো এই হলো আজ সোমবারের কথা। হ্যাঁ, আমি সোমবারে নতুন শিব তৈরি করে তাকে জল দেওয়া, তাকে দুধ জল টল দিই, এরকম শিবের গল্প প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর। আরেকটা শিবের গল্প আজকে সোমবার আমি বলছি। আমি তখন ইয়েতে থাকি, কী বলে ওর নাম, পুষ্পবিহার বলে একটা জায়গা আছে দিল্লিতে, সেক্টর 4-এ থাকি। আমার ডিউটি দুপুরবেলা ডিউটি। তো
তো আমি সকালবেলায় সেদিকে শিবরাত্রি ছিল, ওই শিবের রাত্রির পুজো ছিল, কি নীল পুজো ছিল এরকম ছিল। তো আমি একেবারে রাস্তার উপরে একটুখানি এসেই রাস্তার উপরে শিবের মন্দির, একেবারে পুষ্পবিহারের ওপরে মন্দির। আমি শিবেরকে দুধ জল চড়াতে যাব, সেই সময় একটা লোক বলছে, ওখানকার পুরোহিত বলছে, তুমি যখন শিবের মাথায় জল দেবে হরি ওম নমঃ শিবায় বলবে। ওই হরি বলতেই শিবজি একেবারে কান খাড়া হয়ে যায়, এরকম বলেছে। আর ঠিক আছে, হরি ওম নমঃ শিবায় বলে দিয়েছি। দেওয়ার পরে বাড়ি চলে এসেছি। তারপরে দুপুরবেলায় ডিউটি আমার PM হাউসে ছিল। PM হাউসে ছিল, তো আমি PM হাউসে এসেছি। আসতেই আমাকে ওপর থেকে বললো, কন্ট্রোল রুম থেকে, যে না তুমি 35 লোধি স্টেটে যাও। লোধি স্টেটে টেকনিক্যাল অফিসার আসেনি। তা আমাদের টেকনিক্যাল অফিসার না আসলে পরে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যেতে হয়। তো আমি ওখানে গিয়েছি। তো ওখানে প্রিয়ঙ্কা ম্যাডামের কুঠি ছিল 35 লোধি স্টেট। তারপরে ওখানে গিয়েছি, যাওয়ার পর ওখানে প্রচুর লোকজন আসে। তো আমার তো টেকনিক্যালে চেক করা। একটা ভদ্রলোক আসলো, এসে ক্যালেন্ডার দিল। ক্যালেন্ডার কী দিল? সেই শিবের ক্যালেন্ডার। হ্যাঁ, বললাম বাহ, দর্শন হয়ে গেল এখানেও। হ্যাঁ, তো ঠাকুরের যে কানেকশানসগুলো এইরকমভাবে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি খুশি হন, ভক্তের প্রতি খুশি হন, তাকে কীভাবে যে তাকে আনন্দ দেয়, এটা আনন্দের ব্যাপার। আর দেখো, ওখানে যদি থাকতাম তা আমি হয়তো দর্শন করতে পারতাম না। এই শিবজির কেন আসলো আমার কাছে, অনেক রকম মনের একটা হয়। এই হলো ব্যাপার। এই সব ঘটনাগুলো আপনার বইতে লেখা? হ্যাঁ, বইটা লেখা। সবগুলো ঘটনা কিন্তু বিদ্যুৎ তুলে ধরেছেন। ফলে যারা চাইছেন এটা কালেক্ট করতে, অবশ্যই কালেক্ট করতে পারেন। বইটা কিন্তু এখন সম্পূর্ণ ইংলিশে লেখা। এটা কিন্তু পুরোপুরি এখন ইংলিশে লেখা, বাংলা এখন অনুবাদ উনি করছেন। যারা ইংলিশ পড়তে পারেন, ভালো করে বুঝতে পারবেন, তারা অবশ্যই এটা অ্যামাজন থেকে কালেক্ট করে নিতে পারেন যদি এই সব ঘটনাগুলো আপনারা জানতে চান। ব্লেসিং অফ বাবা বিশ্বনাথ, ঠিক সব কিছু কিন্তু এখানে মেনশন করা আছে। ব্লেসিং অফ বাবা বিশ্বনাথ। তো এটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রচুর ঘটনা এই বইটার মধ্যে তুলে ধরা আছে। আপনি অ্যামাজনেই শুধুমাত্র পাবেন, অ্যামাজন থেকে কালেক্ট করতে পারেন। এছাড়াও তো আমরা মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি, সেখানে এই দুটো ঘটনাই আজকে যেটা বল, দর্শন অফ বাবা বিশ্বনাথ। হ্যাঁ, দর্শন অফ বাবা বিশ্বনাথ আর ব্লেসিং অফ বিশ্বনাথ পরেরটা আর কি। হ্যাঁ, দুটো গল্প, ব্লেসিং অফ বাবা বিশ্বনাথ, ব্লেসিং অফ বাবা বিশ্বনাথ, আর এটা হলো তোমার দর্শন অফ বাবা বিশ্বনাথ। দুটোই পরপর লেখা হয়েছে। তারপরে আগেরটাও লেখা হয়েছিল, যেটা বলছে সবগুলো কিন্তু ওনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। ফলে অবশ্যই আপনারা এটা কালেক্ট করে দেখে নিতে পারেন। এছাড়াও তো আমরা মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি, নিয়ে এসে একটা বা দুটো ঘটনা আমরা এর মধ্যে থেকে তুলে ধরি। এবং আমার এর পরবর্তী ক্ষেত্রে ইচ্ছা থাকবে কোনো এক সময়, যেহেতু আপনার জন্মস্থান কৃষ্ণনগর, ওখান থেকে আপনার বেড়ে ওঠা, বড় হওয়া, তারপরে ওখান থেকেই আপনি গৌরীয় মঠের সংস্পর্শে আসেন। ফলে কোনো এক সময় আমরা কৃষ্ণনগরে গিয়ে মিট করবো, সেখানে কৃষ্ণনগরে আরো ঘটনা আছে, সেটা পরে বলবো। হ্যাঁ, সবসময় তো আমরা কৃষ্ণনগরের ঘটনা। হ্যাঁ, আজকে তাহলে আমরা মোটামুটি এখানেই শেষ করি, কারণ ভিডিওটা অনেকটা বড়। জয় গুরু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। বৈষ্ণবদের কোটি কোটি বৈষ্ণবের চরণের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব আজকে সোমবার ছিল, হ্যাঁ, ঠাকুর বিশ্বনাথেরই কথা হয়ে গেল। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবে।